আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে আগামী 26শে আগস্ট কিংবা তার পরবর্তী যে কোনো সময়। সেই সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ আগামী 26শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন। সূত্রগুলো বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয়, তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে। ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট। প্রশ্ন হলো, তাহলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে? সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে। তার চেয়ে বড় প্রশ্ন, কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? অধ্যাপক ইউনূস কি নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারবেন? যদি তিনি না থাকতে পারেন, তাহলে কি ভোটের আগেই অধ্যাপক ইউনূসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে? $মিলিয়ন সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। এর মধ্যে 91 সালের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অবশ্য অন্তর্বর্তী সরকার বলা হয়। এই 4টি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে। সেটি হলো, এই নির্বাচনগুলোর আগে যারা সরকারি দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি। এই 4টি নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয়। যদিও 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল, তখন ক্ষমতাসীনরা তা মানতে পারেনি। পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না, বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে 1996 সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল। আবার 2008 সালে নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয়। 2011 সালের 30শে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দেশে গত 3টি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয়, যেখানে দেশ তো বটেই, আন্তর্জাতিক মহলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয়। কোনোটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, কোনোটি রাতের ভোটের নির্বাচন, আবার কোনোটি ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে। এখন দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত বছর 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আদালত রুল জারি করলে এর সঙ্গে বিএনপি, গণফোরাম, জামাত সহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন। 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন হাইকোর্ট। যদিও রায়ে পঞ্চদশ সংশোধনের পুরোটা বাতিল করেনি আদালত, কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে। কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে আরো কিছু কাজ বাকি ছিল। সেটি হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ করা। গত 19শে জানুয়ারি বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গত 8 মাস ধরে অদৃশ্য কারণে শুনানির ডেটই পড়ছিল না। সেটির অবসান হতে যাচ্ছে 21শে আগস্ট। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ঘোষণা করেছেন, আগামী 26শে আগস্ট শুনানি হবে। সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, জামাত ইসলামের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিভিউ আবেদনগুলো শুনানির জন্য মেনশন করেছিলেন। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন। এ বিষয়ে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেছেন, রিভিউ আবেদনটি মেনশন করেছিলেন যেন দ্রুত শেষ হয়। বিষয়ের গুরুত্ব বিবেচনায় টপ আইটেম হিসেবে আগামী 26শে আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে। সব পক্ষকেই ইনফর্ম করা হবে যেন তারা শুনানির জন্য
প্রস্তুত থাকেন। দর্শক, জনাব শিশির মনিরের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তি দ্রুত চায়। কিন্তু কেন, সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই এর মধ্যে আজ করতে পারছেন। গত বছর 8 আগস্ট থেকে অধ্যাপক ইউনূসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জামাত ইসলামী, কিন্তু লন্ডন বৈঠকের পর সে দৃশ্যপট পাল্টে গেছে। জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন চায় না। সূত্রগুলো বলছে জামাত ইসলামী অধ্যাপক ইউনূসের উপর আস্থা রাখতে পারছে না। তারা অধ্যাপক ইউনূসের বর্তমান প্রশাসনের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে বলে মনেও করে না। সে কারণে জামাতের পক্ষের আইনজীবী উচ্চ আদালতকে মেনশন করেন। আদালত পাড়ার সূত্রগুলো বলছে গত জানুয়ারিতে যে শুনানি হওয়ার কথা তা অদৃশ্য কারণে আটকে ছিল, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় পরিস্থিতিও বদলে গেছে। 26 আগস্ট শুনানি হবে, সব পক্ষের কথা আদালত শুনবেন। খুব শিগগিরই আদালত বিষয়টির সুরাহা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে। আইনবিদরা বলছেন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই, ফলে এ ধরনের রায় স্টেট অর্ডার হয়ে যাওয়ার কথা, যেখানে থাকতে পারে কবে থেকে এই রায় কার্যকর হবে। সেটি যদি আদালত ঘোষণা করেন তাহলে অনিবার্যভাবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়ে যাবে। পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া ডয়েচে ভেলেকে বলেছেন, ত্রয়োদশ সংশোধনী রিভিউর মাধ্যমে বহাল থাকলে সংসদে আর আইন পাশ করতে হবে না, সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে। তবে কোনো কোনো আইনজীবী মনে করেন আপিল বিভাগ যদি রিভিউর ত্রয়োদশ সংশোধনী বহাল রাখে তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে সংসদে আইন পাশ করতে হবে, গণভোটের আয়োজন করতে হবে। দর্শক, সেই পথও সুগম হয়ে গেছে, কারণ পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণভোটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত 17 ডিসেম্বর আদালত শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই নয়, গণভোটও ফেরানোর রায় দিয়েছিল। যদি আদালত স্বপ্রণোদিত হয়ে রায় কার্যকরের দিনক্ষণ ঘোষণা করেন তাহলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের কি হবে? বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে চলেছে? নির্বাচনের আগে কি বিদায় নিচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার? এমন প্রশ্ন 21 আগস্ট সারাদিনই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে বেশ জোরালোভাবে। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের বিদায় ঘণ্টা বাজানোর জন্য সরকার ও সরকারের বাইরে যে পক্ষগুলো কাজ করছে তারা চান পরবর্তী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যদি তাই হয় তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় 3 মাসের জন্য। সেই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা। আইন অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা। এখনো পর্যন্ত সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান। তিনি ছিলেন বাংলাদেশের 24তম প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 12 সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরে 26 সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর মবের মুখে পড়ে গত বছরের 10 আগস্ট তিনি পদত্যাগ করেন। তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে সামনে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে সে সরকারের প্রধান উপদেষ্টা ওবায়দুল হাসান হচ্ছেন না, হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। কিভাবে? খবর হলো আগামী মাসে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি, সেক্ষেত্রে তিনিই হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। দর্শক, গত 1 বছরে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক নাটক তৈরি হয়েছে সে নাটকের মোড় ঘুরে যেতে পারে 26 আগস্ট শুনানি এবং তার প্রেক্ষাপটে আপিল বিভাগের নির্দেশের পর। তখন ভিন্ন এক চাপের কারণে অধ্যাপক ইউনূসকে হয়তো বহু কাঙ্ক্ষিত কাজগুলো অসমাপ্ত রেখে চলে যেতে হবে। এখন এরপর অনেক অপেক্ষা হয়েছে, অনেক সুযোগ দেয়া হয়েছে শুধরে যাবার, কিন্তু কুকুরের লেজ সোজা হওয়ার নয়। বাংলাদেশের বর্তমান শাসকরা ঠিক করেই নিয়েছে তারা আবার পূর্ব পাকিস্তান হবে। ঠিক এই মুহূর্তে যখন এই প্রতিবেদন তৈরি করছি তখন বাংলাদেশ আর পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের যোগাযোগ বিপুল উদ্দীপনায় এগিয়ে নিয়ে চলেছে। শুধু তাই না, পাকিস্তানের বড় বড় মন্ত্রীরা তারাও বাংলাদেশে আসবেন খুব শিগগির।
ওদিকে বাংলাদেশের সেনাপ্রধান চীনের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চীন সফরে যাচ্ছেন আজ থেকে। বোঝা যাচ্ছে পাকিস্তান, চীন, বাংলাদেশের ত্রিভুজ শক্তি ভারতকে ঘিরে ধরতে যে পরিকল্পনা করেছিল মাস তিনেক আগে চীনে বসে, যার কথা খুব জোরে সোরে পরবর্তী সময় অস্বীকার করেছে বাংলাদেশ, সেই সম্ভাবনা অর্থাৎ সেই ষড়যন্ত্রের কথাটা মিথ্যে নয়, একেবারে সত্যি। ওদিকে নির্বাচন এগিয়ে আসছে। এই নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখতে প্ল্যান তৈরি আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা বিশ্বের। তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলছে, কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের নাম নিচ্ছে না। নির্বাচন হয়ে যাওয়া মানে ভারতের শত্রুদের পাকাপাকি বসে যাওয়া সিংহাসনে। এত বড় ঝুঁকি কি নিতে পারে ভারত? কখনোই পারে না। সুতরাং অনেক সহ্য করা হয়েছে, আর নয়, এবার ঝাঁপালো ভারত। কিন্তু কিভাবে? যেভাবে ঝাঁপানোর ইঙ্গিত 4 মাস আগে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যখন মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের নব্য শাসকরা প্রত্যক্ষ হুমকি দিচ্ছিলেন প্রতিদিন একেবারে নিয়ম করে যে শিলিগুড়ি করিডর কেটে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেয়া হবে ভারত থেকে, তখন অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের একটা মুরগির গলা, মানে চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর, যাকে সবাই বলে চিকেন স্নেক, কিন্তু বাংলাদেশের আছে একটা নয় দুটো মুরগির গলা, আর সেই গলা কেটে দিতে বেশি সময় লাগবে না। হিমন্ত বিশ্ব শর্মা ফাঁকা আওয়াজ যে দেননি, সেটা আজ কিন্তু বোঝা যাচ্ছে। তিনি সাবধান করে দিয়েছিলেন, এই জন্য তার বলার উদ্দেশ্য ছিল শুধরে যাও বেটা, নইলে বিপদ। আর হিমন্ত বিশ্ব শর্মা যে তিনি এটা ভারত সরকারের মতামত না নিয়েই যে এই কথা বলেছেন তা কিন্তু নয়। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে একটা কাটলে রংপুর ডিভিশন আলাদা হয়ে যাবে, আর একটা চিকেন স্নেক কাটলে চট্টগ্রাম বিচ্ছিন্ন। ভারতের কাছে এই দুটো মুরগির গলা কেটে ফেলাটা কিন্তু খুব কষ্টকর নয়। খবর পাচ্ছি রংপুর ডিভিশনের ঠাকুরগাঁওয়ে ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে। চট্টগ্রাম করিডরেও ভারত কিন্তু ভারতীয় ফৌজ তৈরি। এই অভিযান শুধু যে ভারতীয় সেনা করছে ভাবাটা ভুল, একদমই ভুল। আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক তরতাজা যুবক এসে গেছে দেশকে দখলদার মুক্ত করতে। তারা এগিয়ে যাওয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর ভারতের, সেখানে তারা তৈরি হয়ে বসে রয়েছে, পেছনে অবশ্যই ভারতীয় সেনা পুরোদস্তুর সহযোগিতা নিয়ে। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার একটা অংশ দখলদার মুক্ত হয়েছে বলে জানতে পারছি। এখন অভিযান চলছে সীমিতভাবে, অনেকটা যেন সতর্ক করে দেওয়ার পালা চলছে, যেন বলছে ভারত যে শুধরে যাও ইউনূস, ঘোষণা দাও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো, বলো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে না, বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অটুট থাকবে, বলো এসব কথা, তাহলে এসব কিছুই হবে না, সব ঠিক থেকে যাবে। কিন্তু ওই যে বললাম, কুকুরের লেজ শক্ত হয় না। ভারতীয় সেনার উপর একটা চাপ কিন্তু আছে শিলিগুড়ি করিডরকে চওড়া করার। এটা একবারে অনেক দিনের দীর্ঘমেয়াদী চাপ, কিন্তু সেজন্য এই অভিযান এমনটা একদম নয়। ভারত চায় পূর্ব সীমান্তের এই প্রতিবেশী দেশ যেন নতুন করে পাকিস্তান না হয়। 1 বছর ধরে শান্তভাবে সে কথা বুঝিয়ে এসেছে ইউনূস সরকারকে ভারত, কিন্তু চোরা না শোনে ধর্মের কথা। আবার ইদানিং আমেরিকার জোরে নিজেদের খুব শক্তিমান ভাবছে মিয়া ইউনূস আর তার দলবল, যেন নতুন করে শক্তি সঞ্চার হয়েছে তাদের মধ্যে। পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার। এটা করতে পারলে 16 কলা পূর্ণ হয়।
আওয়ামী লীগকে তাড়ানো গেল, ভারতকে ব্যতিব্যস্ত রাখার স্থায়ী ব্যবস্থা করা গেল এবং বাংলাদেশকে আমেরিকার উপনিবেশে পরিণত করা গেল। ভারত মুখ বুজে সহ্য করবে? আজ থেকে 54 বছর আগে ভারত যে ত্যাগ করেছে, সেই 71-এ যে 3,500 ভারতীয় সেনা প্রাণ দিয়েছে পাকিস্তান হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হঠাতে, সেটা তো আজকের এই দৃশ্য দেখার জন্য নয়। বলে নেওয়া ভালো, এই যে সংবাদ দিচ্ছে এটা কোনো আধিকারিক সূত্র থেকে পাওয়া খবর নয়, এই খবর অত্যন্ত গোপন সূত্র থেকে পাওয়া। তবে গোপন বটে, কিন্তু সে সূত্র বাইরের কেউ নয়, অভিযানের সঙ্গে যুক্ত সূত্রের উল্লেখ করেই তাদের জবানিতেই তাদের কথা বলেই এই কথাগুলো বলছি। এবার বলি ভারত কিভাবে এগোতে চাইছে। তবে তার আগে আর একটা কথা, এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজ যে হঠাৎ চীন সফরে যাচ্ছেন, হঠাৎ কেন এই যাওয়া? কারণ চীনের সাহায্য প্রার্থনা। কিসের জন্য সাহায্য চাই? ভারতের হাত থেকে বাঁচাও। সামনের সপ্তাহে মোদি পুতিন, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তারা যাচ্ছেন বেইজিং। আলোচনায় বসবেন শি জিনপিং এর সঙ্গে। বাংলাদেশ থেকে মার্কিনীদের খেদিয়ে বিদায় করা, আমেরিকার দালাল ইউনুসকে গদি থেকে নামিয়ে দেয়া, এই বিষয়টা উঠে আসবেই তিন নেতার আলোচনায়। আর এটা হলে ওয়াকার সাহেবের জারি জুরি, তিনি যে হাসিনা বিদায় কুনাট্য রঙ্গের প্রধান চরিত্র ছিলেন, ফাঁস হয়ে যাবে সব কথা। সুতরাং চীনের পায়ে ধরতে যাচ্ছেন ওয়াকারুজ্জামান, মুখে আরতি যে বাঁচান হুজুর। কিন্তু চীন কি বাঁচাতে আসবে? না, আসবে না, সুযোগই পাবে না। ভারত চরম ব্যবস্থা নেবেই এবার। আমেরিকার হাতের পুতুল ইউনুস এবার হটবেই। কোন কৌশল নিতে পারে ভারত? ভারতের সম্ভাব্য কৌশলগত প্রতিক্রিয়া হলো যে অ্যাকশন প্ল্যান নিয়ে করবে, সেটা যেমনটা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তেমনি। প্রথম ভারতের নজর সেটা হচ্ছে উত্তর বাংলাদেশের যে রংপুর করিডর। শর্মার উল্লেখ অনুযায়ী প্রথম চিকেন নেকটি 80 কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডোর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত মেঘালয়ের বিস্তৃত। এই করিডোরটা নিয়ে নিতে পারলে রংপুর বিভাগ সম্পূর্ণভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় চিকেন নেক বাংলাদেশের হলো চট্টগ্রাম করিডোর। দ্বিতীয়টি 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রের একমাত্র সংযোগ এবং ভারতের চিকেন নেকের চেয়েও এটা সরু, এর চওড়াটা কম। তো ভারতের বর্তমান প্রতিরক্ষা কৌশল হচ্ছে আগে শিলিগুড়ি করিডোরকে নিশ্চিত করতে, তাদেরকে দুর্গীকরণ, তাদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে, সেটা হচ্ছে বাংলাদেশের যে এই যে রংপুর করিডোর আছে সেটাকে নেয়া, সেটাকে দখল করা, সেটাকে কেটে দেয়া। আবার বলছি দখল করা নয়, ওটা মুক্তাঞ্চলে পরিণত করা, ওটা বাংলাদেশের থাকবে বলেই আমাদের কাছে খবর। ভারত ইতিমধ্যে শিলিগুড়ি করিডোরে ব্যাপক নিরাপত্তা বৃদ্ধি করেছে। রাশিয়ান S-400 ট্রায়াম্ফ যে দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অলরেডি সেখানে মোতায়েন করা হয়েছে, যা 400 কিলোমিটারেরও বেশি দূরত্বে একযোগে একাধিক আকাশের লক্ষ্যবস্তুকে তারা শেষ করে দিতে পারে। এছাড়াও রাফাল যুদ্ধ বিমান এবং ব্রহ্মোস ক্রুজ মিসাইল, এই রেজিমেন্ট, রাফাল যুদ্ধ বিমানের যে রেজিমেন্ট সেটাও সেখানে শিলিগুড়ি অঞ্চলে সেখানে মোতায়েন করা হয়েছে এবং ব্রহ্মোস ক্রুজ মিসাইলের যে রেজিমেন্ট সেটাও সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া ত্রিশক্তি কর্পস এবং নতুন গঠিত ব্রহ্মাস্ত্র কর্পস সহ
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এই অঞ্চলে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে, সবই করেছে, কিন্তু অপেক্ষা ছিল বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি প্রতিরোধী বাহিনী তৈরি করা। সেটা করা গেছে। সুতরাং এবার ফায়ার। আগেই বলেছি রংপুর ডিভিশনের কিছু এলাকা ইতিমধ্যেই মুক্তাঞ্চল হয়ে গেছে। খবর পাচ্ছি ত্রিপুরার দক্ষিণাঞ্চলেও যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তবে ওই যে বললাম, বাংলাদেশকে দখল করতে চায় না ভারত। ভারত অন্যের জমি দখলকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না, চায়নিও কোনোদিন। শুধু চেয়েছে ভারত বিরোধী ভূমিকা থেকে পিছিয়ে আসুক বাংলাদেশ। সেটা সম্ভব যদি এই মুহূর্তে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার। এটা না করলে শুধু রংপুর ডিভিশনে অভিযান করে চুপ হয়ে বসে থাকবে না ভারত। অভিযান হবে ত্রিপুরা থেকে চট্টগ্রামেও। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। এখনকার মতো এখানেই রাখছি।